নমস্কার, বাংলা স্ফিয়ারের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, সব দেশেই সমাজে এবং রাজনীতিতে দেখবেন কিছু পাগল আছে, কিছু ছাগল আছে, কিছু রামছাগল আছে এবং তারা তাদের নিজেদের মতো ব্যয় করে, নানা ধরনের প্রলাপ বকে। প্রশ্নটা হলো, আমরা তাদেরকে কতটা গুরুত্ব দেব বা আদৌ দেব কিনা। গত দুদিন ধরে কলকাতার বাংলা চ্যানেলগুলোয় বাংলাদেশের এইরকমই কয়েকজন রামছাগলের ব্যাঁ ব্যাঁ করাটাকে খুব গুরুত্বপূর্ণ খবর মনে করে আসর জমাতে চেষ্টা করছে। এদের মধ্যে একজন হচ্ছেন বিএনপির চট্টগ্রামের একজন নেতা, একেবারে কট্টর ভারত বিরোধী, এতটাই ভারত বিরোধী এবং সেই ভারত বিরোধিতা জনসভা করে হুঙ্কার ছাড়তে তিনি এতটাই পারদর্শী যে দিন দুয়েক আগেই দেখছিলাম তিনি তার গিন্নির একটা শাড়ি এনে সবাইকে দেখাচ্ছিলেন যে আমাদের বাড়িতে এই একটাই ইন্ডিয়ান শাড়ি আছে। তো আমার বউ বলল, আমি এই শাড়িটা রাখতে চাই না, তুমি এটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও। তিনি চতুর্দিকের উল্লাসের ধ্বনির মধ্যে সেটা মাটিতে ফেলে দিলেন, তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে সেই শাড়িটি পুড়ে গেল। অন্যদিকে বাংলাদেশি সেনাবাহিনীর প্রাক্তন কিছু কর্তা, যারা সম্ভবত অন্যের সমর্থন না নিয়ে বা লাঠি হাতে না ধরে হাঁটতেই পারছেন না, তারাও বলছেন যে 71-72 সালে এদেশে সেনাবাহিনী চেহারা যা ছিল আজকে তা নেই। আজকে ইচ্ছে করলে বাংলাদেশ নাকি স্থলে জলে অন্তরিক্ষে সর্বত্র ভারতকে উচিত শিক্ষা দিতে পারে। আবার কেউ কেউ বিএনপির আরও এক ধরনের রামছাগল আছে, যারা বলছেন যে এবার আমাদের পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশা পুরোটা আমরা কবজা করব। আমার কথা হচ্ছে, এই সব প্রসঙ্গের অবতারণা আমি করতামই না যদি না সকাল থেকে আমাদের এই চ্যানেলগুলো এই কথাগুলো নিয়ে ঢাক পিটিয়েই যেত। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের মদন মিত্র যদি বলে যে বাংলাদেশ বড্ড বাড়াবাড়ি করছে, এই বাড়াবাড়ি যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আমি আমার বাহিনী নিয়ে ঢাকায় গিয়ে শালাদের উচিত শিক্ষা দিয়ে আসবো। আপনি কতটা গুরুত্ব দেবেন? আমার মনে হয় এই যেসব লোককে বাংলা টেলিভিশন ছবি দেখিয়ে তাদের অমর উক্তি শুনিয়ে আমাদের উত্তেজিত করার চেষ্টা করছে, তাদের নিজেদের এলাকাতে এক ছটাক প্রভাব আছে বলেও আমার মনে হয় না। আর দেখুন, বাংলাদেশে বিএনপি তার জন্মলগ্ন থেকে ভারত বিরোধী বললে হয়তো কম বলা হয়, ভারত বিদ্বেষী। এই যে হাসিনার স্বৈরাচারকে সাপের ছুঁচো গেলার মতো করে গিলে ভারত যে তাকেই ক্ষমতার শীর্ষে রেখে দেওয়ার জন্য 15 বছর ধরে লাগাতার মদত করে গেছে, সেটা অকারণে নয়। কেননা ভারত জানে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ক্ষমতা যাদের হাতে থাকবে
তারা প্রথম দিন থেকে ভারত বিদ্বেষ ছড়াতে শুরু করবে, যত ধরনের মৌলবাদী আছে তাদেরকে প্রশ্রয় দেবে, জঙ্গিদের সঙ্গে জামাই আদর করবে, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রচনার চেষ্টা করবে, চীনের সঙ্গে নৈকট্য বাড়ানোর চেষ্টা করবে, করে যত রকমভাবে পারা যায় ভারতকে বিব্রত করার একটা মরিয়া চেষ্টা চালাবেই। আমরা যে এই পর্বটা দেখিনি বাংলাদেশে তা তো নয়। বাংলাদেশে যখন খালেদা জিয়ার শাসন ছিল তখন এই বিএনপি ঠিক এই কাজটাই করেছিল। এখন আমরা যদি জাতীয় স্বার্থের কথা ভাবি তাহলে এমন একটা দলকে আমার প্রতিবেশী একটা দেশে ক্ষমতাসীন হতে দেব কেন? এখন একটা যুক্তি অনেকেই বলতে পারেন যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের মানুষ কাকে শাসক হিসাবে নির্বাচিত করবে কাকে করবে না এটা তারা ঠিক করবে। ভারত এই ব্যাপারে মাথা গলাতে যাবে কেন? দেখুন, এগুলো কেতাবে লেখা, সেমিনারে বলার পক্ষে খুব আদর্শ কথা, কিন্তু বাস্তবে পৃথিবীতে তা ঘটে কি? আজকে এই যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে এবং এত দিন ধরে যুদ্ধ চলছে, যার ফলে রাশিয়া ইজ ব্লিডিং, সো ইজ ইউক্রেন। এই যুদ্ধটা হচ্ছে কেন হচ্ছে? তার কারণ ইউক্রেন চাইছে যে ন্যাটোর সদস্যভুক্ত হতে, আর পুতিন চাইছেন যে তার দরজার গোড়ায় তিনি কোন ন্যাটোকে কিছুতেই প্রবেশ করতে দেবেন না। পুতিন চাইলে সেটা ন্যায্য, দিল্লি চাইলে সেটা অন্যায্য। আমাদের যা রিয়েল পলিটিক তাতে বাস্তবে তা হয় না। এই যে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তাইওয়ান তো আজ নয়, বহুদিন ধরে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাই বলে কি চীন তাইওয়ানকে তিষ্ঠতে দেয়? সারা বছর ধরে তাদের উপর উপদ্রব চালায় না। এবং তাইওয়ানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিস্থিতি কি মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে ওঠে না, বিশেষ করে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কে? অতএব দেখুন, একটি বৃহৎ দেশ সবসময় তার নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য ছোট প্রতিবেশী দেশগুলিতে যাতে বন্ধুত্বপূর্ণ সরকার থাকে সেটা সম্ভব করার জন্য যা যা করণীয় তাই করবে। হাসিনার ক্ষেত্রে ভারতবর্ষের পররাষ্ট্রনীতি এটাই ছিল। নরেন্দ্র মোদী তো 10 বছর হলো ক্ষমতায় এসছেন, তার আগের 5 বছরে তো নরেন্দ্র মোদী ছিলেন না, মনমোহন সিংহ ছিলেন। তারও আগে যখন হাসিনা আরেকবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তখনও তো ভারতবর্ষ বাংলাদেশের প্রতি ঠিক সেই আচরণই করেছিল যেটা দলমত নিরপেক্ষে ভারতের শাসকবর্গ বাংলাদেশে করে থাকে। সুতরাং হিসেবে গোলমাল হয়ে গেছে সেটা ঠিক। হাসিনা নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন সেটাও ঠিক। তিনি একক নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে তিনি মনে হয়েছেন যে আগে যেমন সিপিএম দেয়াল লিখত কলকাতায়, মার্ক্সবাদ বিজ্ঞান সেই কারণেই নাকি অবিনশ্বর। যে কোনো স্বৈরাচারী শাসক
তিনিও মনে করেন যে আমি হচ্ছি অবিনশ্বর, আমাকে কেউ গদিচ্যুত বা ক্ষমতাচ্যুত করতে পারবে না। দেখলেন তো গতকালই, আজ সকালেই সিরিয়ার 53 বছর ধরে শাসনে থাকা আসাদ পরিবারের কি হাল হয়েছে। দেশান্তরী হয়ে কোথায় যে তিনি চলে গেছেন, তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী এবং বাচ্চা কাচ্চা নিয়ে কেউ তা জানে না। হাসিনা তো তবু একটা গোপন জায়গায় গিয়ে থাকছেন না, ভারতবর্ষে আছেন, ভারতবর্ষেই থাকবেন। আজকে সবচেয়ে বড় খবর হলো যে আগামীকাল ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকা যাচ্ছেন। 5ই আগস্টের অভ্যুত্থানের পরে এটাই হচ্ছে দু দেশের সম্পর্কে যে বরফ জমাট হচ্ছিল সেটাকে গলানোর প্রথম সদর্থক সুযোগ। এবং ডায়ালগ ছাড়া এবং শান্তি স্থাপন করা ছাড়া ভারতবর্ষেরও যেমন আর কোনো উপায় নেই, তেমনি এই বাংলাদেশে কয়েকজন রামছাগল কি বলল সেদিকে কর্ণপাত না করে বাস্তব অবস্থাটার বিশ্লেষণ করে বাংলাদেশের পক্ষেও ভারতকে অবজ্ঞা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই খুব কঠিন। ইতিমধ্যেই সেটা একটু একটু করে হলেও বাংলাদেশ টের পাচ্ছে। কিভাবে পাচ্ছে একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আপনাদের সেটা বোঝানোর চেষ্টা করি। ঢাকায় আমার একজন পরম মিত্র বন্ধু আছেন, তিনিও সাংবাদিক ছিলেন, এখনও আছেন, বড় বড় কাগজের সম্পাদনা করেছেন এবং তার সঙ্গে আমার গভীর সখ্য আছে। তিনি কলকাতায় এলে আমি দেখা করি এবং অতি সজ্জন, সৎ, পরিশ্রমী এবং তুলনামূলকভাবে তাকে আমার অনেক নিরপেক্ষ মানুষ বলে মনে হয়। দিন দুয়েক আগে টেলিফোনে তার সঙ্গে কথা বলার সময় তিনি হাসতে হাসতে বললেন, আপনাকে একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বলুন। বলে, যেদিনকে হাসিনা হেলিকপ্টারে চড়ে আপনাদের দেশে চলে গেলেন সেদিনকে বাংলাদেশে তার অ্যাকসেপ্টেন্স রেট ছিল 5%, অর্থাৎ 95% মানুষ তার বিপক্ষে চলে গিয়েছিল। আজকে যদি নতুন করে কোনো নিরপেক্ষ জরিপ হয়, তারা সমীক্ষাকে বলেন জরিপ, তাহলে দেখবেন হাসিনা জনপ্রিয়তা 5 থেকে 50-এ উঠে এসেছে। আমি বললাম, বলেন কি? উনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কারণ? তিনি বললেন যে দেখুন, কারণ কিছুই নয়, বাজার যেভাবে অগ্নিমূল্য হয়ে আছে, যেভাবে সাধারণ মানুষ বাজারে গিয়ে যে কোনো জিনিস কিনতে গিয়ে মনে হচ্ছে তার আগুনে ফসকে গায়ে লাগছে, এই পরিস্থিতি যদি আর বেশি দিন চলে তাহলে সাধারণ মানুষ এই তদারকি ব্যবস্থাকে থাকতে দেবে না। ইতিমধ্যেই তাদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, হাসিনা স্বৈরাচারী ছিলেন না তা জেনে তো আমাদের কোনো দরকার নেই, কিন্তু বাজারে এসে আমরা
চাল ডাল মাছ মাংস শাক সবজি ডিম মোটামুটি সুলভে কিনতে পারতাম। আজকে তো পারছি না। অর্থাৎ এই আসাদের পতনের পিছনে যেমন তার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ার একটা মস্ত বড় প্রেক্ষাপট আছে, তদারকি সরকারের স্থায়িত্বও কিন্তু নির্ভর করছে তাদের চেলাচামুন্ডারা কে কোথায় ভারত বিরোধী চারটে উক্তি করলো তাতে নয়, কোথাও গিয়ে হিন্দু মন্দিরে বা ইস্কন মন্দিরে হামলা করা বা হিন্দুদের এই সুযোগে আরও বেশি নিগ্রহ করার মধ্যেও নাই। বাংলাদেশের এই তদারকি সরকারকে যদি আরও কিছুদিন টিকে থাকতে হয় তাহলে তাদের প্রথম এবং একমাত্র কাজ হলো ভেঙে পড়া অর্থনীতিকে কিছুটা হলেও স্টেবিলাইজ করার চেষ্টা করা, দ্রব্যমূল্য বৃদ্ধিকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, যাতে সাধারণ মানুষ যেভাবে ক্ষুব্ধ হওয়া শুরু করেছেন তা পুঞ্জীভূত হতে হতে আরেকটা নাগরিক অভ্যুত্থানে পর্যবসিত না হয়। এবং এই বাস্তব সত্যটা আজকে দেখলাম ঢাকার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে পররাষ্ট্র দপ্তরের যিনি উপদেষ্টা সেই ভদ্রলোক পরিষ্কারভাবে প্রকাশ্যে স্বীকার করলেন। তিনি বললেন যে দেখুন, ভারতের সঙ্গে আলাপ আলোচনা আমাদের চালিয়ে যেতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। শুধু ভারতকে এটা মেনে নিতে হবে যে 5ই আগস্টের পরে আমাদের এই দেশে একটা মৌলিক পরিবর্তন হয়ে গেছে। ভারত যদি এই উপলব্ধিটুকু মেনে নেয় বা আত্মস্থ করে তাহলেই কিন্তু বরফ গলার কাজটা অনেক বেশি ত্বরান্বিত হবে। এবং কথা বলতে বলতে তিনি বলেন যে এই যে 2-3 মাস যাবত, আমি তাকে কোট করছি, যে মন্দা যাচ্ছে সেটা কি বাংলাদেশকে প্রভাবিত করছে? শুধু বাংলাদেশকে এটা প্রভাবিত করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারতের উপরেও এর প্রভাব পড়ছে। পরিমাণটা হয়তো অত বেশি নয়। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করব যে অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ, পারস্পরিক দেখা সাক্ষাৎ। আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। পররাষ্ট্র সচিবদের বৈঠকটি নিয়মিত বিষয়, অস্বাভাবিক কিছু নয়। আমি আশা করব যে তারা ফলপ্রসূ আলোচনা করবেন। এবং তিনি একথাও কবুল করেছেন যে ভারতবর্ষের পররাষ্ট্র সচিবকে ঢাকায় যাওয়ার আমন্ত্রণ ঢাকার পক্ষ থেকেই দেওয়া হয়েছে। দেখুন, বাংলাদেশ চাইলেই আজকে তাদের বাজারে একটা স্থিতাবস্থা নিয়ে আসতে পারবে না, চাইলেই বিদেশি মুদ্রার ভাঁড়ার রাতারাতি পূর্ণ করতে পারবে না। আজকে যে বাংলাদেশের সঙ্গে বিদেশের কেউ বাণিজ্য করতে চাইছে না, তার কারণ কিন্তু কিছু বাংলাদেশি রামছাগল নেতার চেঁচামেচি নয় বা উগ্র দেশপ্রেমও নয়। সেটা হলো বাণিজ্য করে ডলারে পেমেন্ট তারা পাচ্ছেন না।
আর ডলারেই যদি মন্দা হয়, তাহলে তো বৈদেশিক বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। অবশ্য বাংলাদেশ চেষ্টা করছে শ্রীলঙ্কার মতোই IMF এর কাছ থেকে যত দ্রুত সম্ভব একটা বেল আউট প্যাকেজ জোগাড় করার, যাতে দেশের অর্থনীতিকে কিছুটা মজবুত করা যায়। কিন্তু সেটা সবই সময় সাপেক্ষ। বাংলাদেশের ইমিডিয়েট নেবার ভারত, বাংলাদেশের সীমানার চারদিকের মধ্যে 3 দিকে ভারত, এবং প্রফেসর ইউনূস ক্ষমতা নেওয়ার অব্যবহিত পরে যে কথাটা বলেছিলেন সেটাও সর্বাংশে সত্য। অর্থাৎ আমরা শুধু প্রতিবেশী নই, we have the same organic roots. সুতরাং একের অন্যের প্রয়োজন উপেক্ষা করে বাঁচা সম্ভবই নয়। হাসিনার জমানায় বিদেশ নীতি একরকম ছিল, তার প্রধান চালিকা শক্তি ছিল আমাদের জাতীয় স্বার্থ। হাসিনা বন্ধুত্বের প্রতিদানে ভারতবর্ষকে যে যে সুবিধে দিয়েছিলেন, ইউনূস সরকারের কাছ থেকে পররাষ্ট্র সচিব তার মধ্যে যতগুলো পারেন আদায় করার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। এবং এটাই দেখার যে বাংলাদেশের এই তদারকি সরকার সেই দাবি পূরণে কতটা সদর্থক ভূমিকা নেয়। বস্তুত এর উপরেই নির্ভর করছে আগামী দিনে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। নইলে এই যে কখন পাকিস্তান থেকে একটা জাহাজ এসে চট্টগ্রাম বন্দরে নোঙর করল, বা কিছু চিনি আমদানি করার বরাত বাংলাদেশ পাকিস্তানকে দিল, এগুলো তুলনায় অনেক অকিঞ্চিতকর। ১,৫০০ কিলোমিটার উড়ে এসে বাংলাদেশ নিয়ন্ত্রণে রাখা যদি পাকিস্তানের পক্ষে আদৌ সম্ভব হতো, তাহলে ৭১-এর যুদ্ধে মুক্তি ফৌজ বা ভারতীয় সেনা জয়ী হতো না। সুতরাং ভূগোল এবং জিওপলিটিক্স বা জিও স্ট্র্যাটেজি plays a very, very important part in international diplomacy. এখন সামনে রাস্তাটা খুব কুসুমাস্তীর্ণ তা বলছি না, কিন্তু বাধা অনতিক্রম্য একথাও বলার সময় আসেনি। ভালো থাকবেন, নমস্কার।